নমস্কার, আমি স্বপন আপনাদের সাথে আমার ফেসবুক চ্যানেল এবং স্ট্রাগলার দেব ইউটিউব চ্যানেল। একটু অনুরোধ আমার প্রত্যেক বন্ধুদের, আমার ভালোবাসার সাথে আমার নতুন সকালের শুভেচ্ছা এবং শুভকামনার সাথে আমার এই দুটো চ্যানেল, আমার ফেসবুক এবং স্ট্রাগলার দেব ইউটিউব চ্যানেল সবে শুরু করেছি। এটা একটু লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব এটি করে দেবেন। ফলোটা একটু কমে গেছে, লাইক শেয়ার কমেন্টটা পাচ্ছি। যদি একটু সমর্থন করেন, আপনার কাছে আমি কৃতজ্ঞতা। গত 2014 সাল থেকে আমাদের পশ্চিমবঙ্গে যে পরিমাণ চাকরি বিক্রি হয়েছে, সরকারি চাকরি বিক্রি হয়েছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে সরকারি চাকরি বিক্রি হয়েছে বিভিন্ন পদে, বিভিন্ন ডিপার্টমেন্টে। এক নম্বর হচ্ছে স্কুল, সরকারি স্কুল শিক্ষক শিক্ষিকাদের পদ, গ্রুপ ডি, গ্রুপ সি সেই বিদ্যালয়ের পদ, এবং পৌরসভাগুলো সারা রাজ্যে পৌরসভাগুলোতেও ওইভাবে চাকরি বিক্রি হয়েছে। সেই চাকরি বিক্রি করেছে কারা? শাসক দলের ক্ষমতাশালী, প্রভাবশালী, প্রতিপত্তিশালী সব কোটিপতি নেতা নেত্রী, এমএলএ মানে বিধায়করা, সাংসদ মানে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, এরা বিক্রি করেছে। এর মধ্যে ব্লক সভাপতি আছে, পঞ্চায়েত প্রধান আছে, উপপ্রধান আছে, এটা সবই দাদা বা দিদি। এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছে বা জেলা পরিষদের সভাপতি আছে, মানে সব উচ্চ আধিকারিক। এদের কিন্তু পয়সার অভাব নেই। এবং তার সঙ্গে কিছু এজেন্ট, কিছু ফরে বলে দালাল নিয়োগ করা হয়েছিল। এবং কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। কারোর কাছ থেকে 5 লাখ, কারোর কাছে 6 লাখ, কারোর 10 লাখ, 12 লাখ, 20 লাখ টাকা পর্যন্ত এরকম ধরনের নেওয়া হয়েছে অভিযোগ। এগুলো 2014 সাল থেকে প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের ব্যাপারে পরীক্ষাতে কের মধ্যে যারা টাকা দিয়েছে তাদের মধ্যে অনেকে পরীক্ষা না দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। আর যারা পরীক্ষা দিয়েছে, ফেল করেছে, হয়তো অর্ধেক খাতা লিখেছে, অর্ধেক খাতা ফাঁকা রেখেছে, কথা ছিল তাই, কিন্তু তার মধ্যে প্রায় সকলেই চাকরি পেয়েছে। এর মধ্যে কিছু যোগ্য প্রার্থী আছে। তো এই যোগ্য প্রার্থী এবং অযোগ্য প্রার্থী, টেটেন্ট এবং নন টেটেন্ট যখন ধরপাকড় শুরু হলো, এটা আমরা জানতে পারতাম। এটা 2014 সাল থেকে চলছে। আজ প্রায় 2024-25 সাল পর্যন্ত এই ধরনের ঘটনাগুলো চলে এসছে। 25 সাল নয়, একদম 23-25 সাল ঘটনাটা চলে এসছে। এবং এরা অনেকেই 6 বছর, 8 বছর, 10 বছর এইভাবে অবৈধভাবে চাকরি করেও গেছে। আর মাস্টারি চাকরি, শিক্ষকতার চাকরি, মোটা বেতন খারাপ নয়। আর কজন ওই 80 মাইনা পায়, এরকম পর্যায়েও কিছু কিছু আছে। এরপর প্রাক্তন, এগুলো আমরা জানতাম না, এগুলো আমরা জানতাম না। তো জানা গেল প্রাক্তন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারপতি ছিলেন, তখন তিনি এইসব টেনে এসে এইসব কলঙ্ককারীদের উনি দোষী সাব্যস্ত করেছেন এবং চিহ্নিত করেছেন। এর মধ্যে একজন খুব প্রভাবশালী মন্ত্রী শাসক দলে, প্রায় 2 বছর 3 বছর হলো এখন জেলে ঘুরছেন। তার স্ত্রীও মারা গেছে, আর তার মেয়ে এবং মেয়ের জামাইকেও বিরাট একটা বিএড স্কুল করে দিয়েছেন, মানে অবৈধভাবে, সবই অবৈধ। এরকম অনেকেই আছে যারা দালাল, তারাও তো একটা বিএড কলেজের মালিক কী করে হলো, জমি পেল কী করে, এই 2তলা 3তলা বড় বিল্ডিং তৈরি করলো কী করে, ইনস্টিটিউট
আপনার পেছনে লাত মারুন, সই করতে পারেন। সে একটা বিএড কলেজের মালিক। তো এইভাবে অরাজকতা হয়েছে, অবৈধতা হয়েছে, অবৈধ হয়েছে কাজকর্ম। তারপর ধরপাকড় হয়েছে, জেল খাটছে অনেকে, যাদের কপাল খুব খারাপ, তারা জামিন পায়নি। এর মধ্যে আপনার উচ্চশিক্ষা এবং প্রাথমিক শিক্ষা বা মধ্যশিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ আধিকারিকরা জেলে আছে। এত মোটা বেতন পায়, সংসার তো ভালো মতো চলে যাওয়ার কথা, তবুও এরা এইভাবে চুরি করেছে। তারপর তো কাউন্সিলর আছে, যেসব পদাধিকারীর নাম বলছিলাম আপনাদের, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে রাজ্য বিধানসভার বিধায়করা। এর মধ্যে আমি একটা ভিডিও করেছিলাম, ওরাও করেছে, জেলও খেটেছে, আবার জামিন পেয়েছে, আবার জেল খেটেছে। ওরা করেছে, লাভ দিয়েছে কচু বনে, কাদা, জামা প্যান্ট সব কাদায় কর্মাক্ত হয়ে গেছে, বাড়ির পেছনের পাঁচিল টপকে পালাপ ছিল। তো এদেরকে রক্ষা করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্ট করে সুপ্রিম কোর্টে গেছে, লক্ষ লক্ষ টাকা খরচা করেছে, নামি দামি ব্যারিস্টার উকিলকে ধরা হয়েছে, তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। এই টাকাটা তো সরকারের পকেট থেকে যাচ্ছে না, এই টাকাটা সাধারণ আপনাদের এবং আমাদের মতো ছাপোষা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা হরিলুট করেছে। জিততে পারেনি। 26,000, প্রায় 26,000 চাকরি প্রার্থীদের চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই অভিজিৎ গাঙ্গুলি, এখন তিনি রিটায়ার করে গেছেন, বা রিটায়ার করে গেছেন, কিছু কয়েক মাস থাকতে উনি চাকরিটা ছেড়ে দেন। এখন তিনি একটি রাজনৈতিক দলের সাংসদ, এবং তিনি গরিব দুঃখীদের রাজ্যের একজন মসিহা, ভগবান, দেবতা হিসেবে তিনি চিহ্নিত হন। এইসব অন্যায়গুলো এতদিন জানা ছিল না, যে চাকরি বিক্রি একমাত্র পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি চাকরি পান। সে পৌরসভাতে বুদ্ধি স্টাফ হোক, আর স্কুলে তো আছেই, প্রাইমারি সেকশন থেকে ধরে হাই স্কুল, এগুলো একটা যোগ্যতা। আর এগুলো কিন্তু খুব প্রভাবশালী বাড়ির ছেলেমেয়ে, প্রভাবশালী ছেলেমেয়ের বউ, প্রভাবশালী নিজে অথবা মেয়ে অথবা আত্মীয় স্বজন অথবা শালা অথবা শালী, তাদের মেয়ে, বংশধর, স্বজন পোষণ, আত্মীয় স্বজন, প্রত্যেকে চাকরি পেয়েছে। আর যাদের কপাল খারাপ তারা চাকরি পায়, এবার তারা টাকা চাইছে ফেরত। এই পর্যায়ে এর মধ্যে কিছু যোগ্য প্রার্থী আছে, সেটা খুব সংখ্যায় কম। আমার ব্যক্তিগত অভিমত, 1008 জন সুপ্রিম কোর্টের কড়া আদেশে, রাজ্য সরকার চেষ্টা করেছিল এদেরকে বাঁচাতে, কারণ এদেরকে যদি না বাঁচানো যায় তাহলে মানে নিচ থেকে উপর পর্যন্ত সব ধরা পড়ে যাবে যে কারাই টাকাগুলো খেয়েছে। একদম প্রকাশ্যে দিবালোকের মতো পরিষ্কার। সেই জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আইন আদালত করে এদিকে বাঁচানোর জন্য চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার, এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং অযোগ্য প্রার্থীদের যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তারা কোনো পরীক্ষা দিতে পারবে না। আর যারা যোগ্য, যারা টাকা দেয়নি, তাদেরও চাকরি বাতিল হয়েছে, কারণ সেটা চিহ্নিত হয়নি। রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল চিহ্নিত করতে পারেনি মানে ইচ্ছাকৃতভাবে করেনি। তো মুড়ি থেকে কাপড় বাঁচতে পারেনি। আর হাজার হাজার চাকরির যে অরিজিনাল ওএমআর সিট, সেগুলো জালিয়াতি করেছে, সেগুলো উড়িয়ে দিয়েছে, হাফিজ করে দিয়েছে, যেখানে অরিজিনাল নাম নেই। সেজন্য কড়া সিদ্ধান্ত নিয়েছে, 26,000 প্লাস এই অবৈধ বা বৈধ টেটেন এবং নন টেটেন চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হয়ে গেছে। এর মধ্যে 10-12 বছর চাকরি করে ফেলেছে, মোটা টাকা কামিয়েছে। এখন টাকা ফেরত দেবে কিনা আমি জানি না, ভারতের আইনের ব্যাপার, টাকা ফেরত অবশ্যই দেওয়া উচিত। আর যারা যোগ্য পড়াশোনা করেছে, যাদের বাবা কাকা জ্যাঠারা কোনো এমএলএ নয় বা এমপি নয় বা ক্ষমতাশালী দলের কাউন্সিলর নয়, পঞ্চায়েত প্রধান নয়, ব্লক সভাপতি নয়, বা জেলা পরিষদের কোনো কোষাধ্যক্ষ
বা সহসভাপতি বা সভাপতি নয়, তারা পরীক্ষা দিয়েছে, তারা চাকরি পায়নি। সবার পক্ষে কোনো লাখ লাখ টাকা, 6 লাখ, 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 20 লাখ টাকা যে চাকরি পাওয়ার ক্ষমতা অনেকের নেই, যতদিন তারা পায়নি। আর যারা দিতে পেরেছে তারা পেয়েছে। আর প্রভাবশালীদের, মন্ত্রীদের বা উচ্চ পদাধিকারীদের, শাসক দলের যাদের বউ, ছেলে মেয়ে, নাতিপুতি, শালা-শালিরা চাকরি পেয়েছে, তাদের টাকা দিতে হয়েছে কি না সেটা সন্দেহ আছে, তবে দিতে হয়েছে। নিশ্চয়ই পার্টি বিনা পয়সা দেয় না। যারা 20 লাখ 10 লাখ টাকা দিয়েছে তাদের হয়তো 2-5 হাজার বা 2 লাখ কি 5 লাখ এরকম দিতে হয়েছে মনে হয়। আর একদম বিনা পয়সায় চাকরি পাইয়ে দিয়েছে মনে হয় না। তাই হতেও পারে বা নাও হতে পারে। এইবার যোগ্য অযোগ্য প্রার্থীরা বা আদালতে যাচ্ছে। তো সেই বিষয়ে এই কদিন আগে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, দুজন বিচারপতির ডিভিশন বেঞ্চ কড়া ভাষায় ভৎসনা করেছে। সেই বিষয়ে আমি একটা ভিডিও পরে করব, জানবো কী বলেছে দুই বিচার। আর এরকম জালিয়াতি খ্রিশ্চান সমাজেও আছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, কারণ একটা হাঁড়ির ভাত যদি আপনি টেপেন তাহলে সকল ভাত সেদ্ধ হয়েছে কিনা একটা হাঁড়িতে জানা যায়। তো উত্তর কলকাতায়, এই পশ্চিমবঙ্গে একটা বাংলা মিডিয়ামের সরকার অনুদান প্রাপ্ত, পুরো সরকারি স্কুল নয়, সরকার অনুদান প্রাপ্ত খ্রিস্টান মিশনারি স্কুলে বাংলা মিডিয়াম, চাপচাপ নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতের মন্ডলে। ওখানে চাকরি বিক্রি হয়নি, কিন্তু অযোগ্য চাকরি দেওয়া হয়েছে স্কুলে, যার জন্য একটা স্কুলটা হামাগুড়ি দিচ্ছে, ধুকছে প্রাইমারি থেকে ক্লাস 10 পর্যন্ত। আর অনেক চেষ্টা করা হয়েছে যে হায়ার সেকেন্ডারি পাই। এই বিষয়ে অনেক লেখালেখি হয়েছে। ডিআই অফিসে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস পশ্চিমবঙ্গের চিঠিটা পাঠিয়ে তথ্য প্রমাণ দিয়ে করা হয়েছে। আর এইসব স্কুলে সাধারণত সেক্রেটারি যে থাকেন, পরিচয় সমিতি, স্কুল পরিচয় সমিতির সেক্রেটারি থাকেন, ওইখানকার নিকটবর্তী চার্চের পাদ্রী, তিনিও সমান্তরালে দুষ্ট। তিনি পাদ্রী, বাইবেল থেকে প্রতি রোববার উনি ভাষণ দেন, নিজে অসাধু, দুর্নীতিগ্রস্ত। তো এইসব মিশনারি স্কুলগুলোতে এগুলো কিন্তু সব বিদেশি ফরেনারদের, মিশনারিদের দ্বারা তৈরি। আচ্ছা, বাঙালি খ্রিস্টানরা লুটে পুটে খাচ্ছে, ধ্বংস করে দিয়েছে, মোটেই সৎ নয়। এইসব স্কুলে, আমি খ্রিস্টান মিশনারি স্কুলের কথা বলছি, নাম বললাম না, বাংলা মিডিয়াম। তাহলে আপনি ধরে, একটু আগে আপনাকে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা ভাত টিপলে আপনি সকল ভাতের নারীর খবর পাবেন, সেদ্ধ হয়েছে কিনা একটা হাঁড়িতে। এইভাবে চলেছে। সেখানেও সেই ওএমএন সিটে ধরুন পেন্সিল দিয়ে মুছে দেওয়া হয়েছে। সে পাদ্রী বউ, ছেলে মেয়ে, নাতিপুতি হতে পারে, ঘনিষ্ঠজন হতে পারে, বা সেই স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার আত্মীয় স্বজন হতে পারে, বা অন্য কোনো চার্চের, সেই ডিনোমিনেশনের অন্য কোনো চার্চের প্রার্থী, সে হয়তো খুব পরিচিত পাদ্রী, সেও একটা রেফারেন্স লেটার লিখে দিয়েছে। খ্রিস্টান, নন খ্রিস্টানরা চাকরি পাওয়ার সুযোগ থাকে না এইসব ক্ষেত্রে। আর যোগ্য সেখানে কিন্তু আছে, যেহেতু সে খ্রিস্টান নয়, সে হয়তো ভালো মার্কস পেয়েছে, পেন্সিল দিয়ে সে নাম্বার 5 মার্ক মুছে দিয়ে 50কে 5 করে দেওয়া হয়েছে, আর যে 5 পেয়েছে তাকে 50 করে দেওয়া হয়েছে। এগুলো খ্রিস্টান মিশনারি স্কুলেও হয়েছে। এই একটা সুযোগ নয়, এরকম অনেক পাবে। তবে সেখানে টাকা দিয়ে বিক্রি হয়নি, কিন্তু এইভাবে বিক্রি হয়েছে। আর তারপর তো এই নিয়ে আমি একটা ভিডিও করতে পারিনি সেই সময় চ্যানেল ছিল না। তো মনে হয় ফেসবুকে আমি করেছিলাম, যেটা 2015 সালের পর থেকে। ওই পদে যে বসেছে সৎ নয়, কিন্তু খ্রিস্টান, চাকরি যায়। তারপরে যে মহিলা এসেছিলেন, বিতর্কিত মহিলা, আর কিছু তার সঙ্গে অনেক কিছু আমি আগে জানিয়েছিলাম, রিপোর্টও করা হয়েছিল ডিআই অফিসে, অনেক টিচাররা করেছিলেন। তো সে বেতন প্রায় তৎকালীন 80,000 টাকা পায়। এখন এই 2026 সালে সে রিটায়ার করবে। সেও এরকম করেছে, গ্রুপ ডি একটা স্টাফকে নিয়ে 8 পাস, তাকে নিয়ে এরকম করেছে, তহবিল তছরূপ করেছে, প্রচুর টাকা পয়সা তছনছ করেছে স্কুলে। এখন সেই স্কুলের স্টুডেন্ট সংখ্যা ওই 100 মতো হবে।
আমি 2019 সালের পর্যন্ত বলেছিলাম। এখন এরপর কী অবস্থা স্কুলটার কোনো গেজেটাতে নাম পাবেন না, কোনো দিন কোনো র্যাঙ্ক করে না। যে গেজেট বাংলা সরকার, এই পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের যে লিস্ট বেরোয় কোন স্কুল স্টুডেন্ট কত নম্বর পেয়েছে, ওই স্কুলে আপনি জীবনে সে নাম পাবেন। অসততায় ভরে গেছে। তো এইভাবে মিশনারিদের, বিদেশি মিশনারিদের কষ্টার্জিত ঈশ্বরের ধানের তৈরি এসব বিদ্যালয়গুলো বাঙালি খ্রিস্টানগুলো দুটি পুটির চুরিচামারি করে নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, এইবার দেখুন, আজকে সেই প্রসঙ্গে এতগুলো কথা বললাম কেন, এগুলো আপনাদের জন্য একটু অবগত থাকার দরকার। এরপরে আমি আসবো একটা পরের ভিডিওতে আনবো, সেটা একটু দীর্ঘায়িত হতে পারে। কে কে চাকরি পেয়েছে, কারা পেয়েছে, কীভাবে পেয়েছে, ইত্যাদি ইত্যাদি করে আমি একটা ভিডিও আনবো। এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মানে সেটা খুব দুঃখজনক ঘটনা, কিন্তু এটা এইভাবেই হয়ে আসছে, এইভাবেই হবে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে আপনি তোলাবাজ পাবেন। এরা কী করে তোলা তো, কেউ প্রমাটিং করছে, কেউ হয়তো নতুন দোকান বসাচ্ছে, কিন্তু আপনি নিজের পয়সা তুলে বাড়ি রং করবেন বা মেরামত করবেন বা নতুন বাড়ি করবেন নিজের জমিতে, আপনার কাছে সে তোলা বাজার চলে আসবে। এটা ক্ষমতাসীন, যেটা একটা বামফ্রন্ট করেছিল। বামফ্রন্ট তো এগুলো শিখিয়ে দিয়ে গেছে কীভাবে করতে হয় রেসিপিটা। এখন শাসক দলের এইসব মস্তানরা তোলাবাজরা করে বেড়ায়। যেরকম আমার এলাকাতে কিছু পরিচিত তোলাবাজকে আমি জানি। এখন আমাকে দেখলে লজ্জা, আমারও কিছু টাকা পয়সা ধার চেয়ে আর শোধ করেন, আমার বাড়িতে চাট আছে, তো এমনি পরিচয় ছিল। আমি কোনো সুবিধা পাইনি ওদের কাছ থেকে বা নেওয়ার চেষ্টাও করি, কিন্তু আমি একটা সরকারি চাকরি করে এসেছি, আপনাদের আশীর্বাদের দয়াতে ডাল ভাত খেতে পারি। তো এরকম এখন দূর থেকে দেখলে কোনো কারণে একটা অ্যাপ্লিকেশন লিখতে হতে আমার বাড়িতে আসতো এই তোলাবাজ। এর একটা জ্ঞান আছে, এটা আপনি সারা পশ্চিমবঙ্গে পাবেন, গ্রাম থেকে শুরু করে পঞ্চায়েত এলাকা থেকে শুরু, পঞ্চায়েত এলাকায় হয়তো একটু কম আছে, আপনি শহরতলিতে পাবেন। বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির আপনি পাবেন তোলাবাজ, তাদের গ্যাং আছে। আপনি তো নতুন ব্যবসা করছেন, কি নতুন বাড়ি করছেন, কি নতুন একটা প্রমোটারিং করছেন, টাকাটা লাখের উপর, হাজারের কোনো প্রশ্ন। এসব তোলাবাজও সারা ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে। কলকাতায় আপনি অসংখ্য তোলাবাজ পাবেন, মস্তান পাবেন, রংবাজ পাবেন। যেটা এইভাবেই বেঁচে আছে। রাজনৈতিক নেতা নেত্রীদের মাথার উপর হাত আছে, আশীর্বাদ আছে। এখন সেখান থেকে তারা কিছু কাটমানি পায় কিনা সেটা উচ্চ রাখতে হবে। আচ্ছা, এবার এতগুলো কথা বলার পরে এবার একটা কথায় আসি। অযোগ্য লিস্টে একজন বিধায়কের বউ, আপনি এরকম অনেকগুলো পাবেন। ওই ভাতের হাঁড়ির এক হাঁড়ি ভাতের একটা ভাত কিনতে সেদ্ধ হয়েছে কিনা যেমন জানা যায়, সেগুলো এরকম একটা ঘটনা থেকে আপনি অনুমান করে নিন আপনার। সেটা হচ্ছে যে অনেক টানা পোড়েনের পর এই গত শনিবার রাতে, এটা ধরুন শনিবার রাতে মানে এটা হচ্ছে ধরুন 1 সেপ্টেম্বর 2025 সালের, এটা আমার প্রতিবেদন, সোমবার। তাহলে সেই সোমবারের গত যে শনিবারটা ওই 30 তারিখ এরকম হবে, গত মাসটা 31 তারিখ গেছে আগস্ট মাসে। তো সেই গত শনিবারে ব্যাপারটা কী হয়েছে জানেন? গত শনিবারে আপনার 2016 সালের বাতিল হওয়া প্যানেলের দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ। করতো না, এতদিন করেনি, ঝুলিয়ে রেখেছে, বাঁচানোর চেষ্টা করেছে, এর পাল্টা কেস করেছে রাজ্য সরকার, লক্ষ লক্ষ টাকা খরচা করেছে নামি দামি উকিলদের, ব্যারিস্টারদের, আইনজীবীদের নিয়োগ করে, যেদের চাকরি বাঁচাতে হবে। এই অবৈধ যারা ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি দিয়েছে তাদের চাকরি আটকাতে হবে, চাকরি হারাতে আটকাতে হবে, চাকরি যাতে না যায়, তাদের চাকরি যাও থাকে সে ব্যবস্থা করতে হবে। লড়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার, আর রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না।
ইচ্ছা করে দিচ্ছে না, তার কারণ কি জানেন? টাকা আছে। আরেকটা কথা বলি আপনাদের, যে এই 2025 সালের কথা বলি, দুর্গাপুজো আসছে। এই দুর্গাপুজোয় প্রায় কয়েক শ বা হাজার তো হবেই ক্লাবগুলোকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 85,000 থেকে 1,10,000 অনুদান দিচ্ছে। আর যারা শুভবুদ্ধি সম্পন্ন সৎ ক্লাব, এরকম কিছু ক্লাব আছে, সে অনুদান তারা নেয়, বিবেকে বেড়েছে। তো 1,10,000 টাকা এইসব ক্লাবকে দেওয়া হচ্ছে, অনুদান দেওয়া হচ্ছে। আপনারা কি ভাববেন যে 1,10,000 টাকা অনুদান দিচ্ছে বলে তারা বাড়ি বাড়ি গিয়ে হুচিতি করে চাঁদা চাইবে না? অবশ্যই চায়। আর চাঁদা দিয়ে না দেন, আপনাদের ধোলাই দেবে, অস্ত্রাব গালিগালাজ করবে, বাড়ির কাজ ঢিল মেরে ভেঙে দেবে। তো এরকম আমাদের পশ্চিমবঙ্গ সরকার দয়া দেখাচ্ছে ক্লাবগুলোকে, পুজোর ক্লাবগুলোকে 1,10,000 টাকা অনুদান দিচ্ছে। অথচ কত গরিব দুঃখী মানুষ আছে, তারা কিন্তু টাকা সাহায্য পায়। যারা কাঁচা বাড়িতে থাকে, মাটির বাড়িতে থাকে, তারা কিন্তু সরকারি অনুদান পায়। তার কারণ সেই টাকাগুলো কেন্দ্রীয় সরকার যেটা পাঠায় আবার যোজনা, সেই টাকাগুলো এই ক্ষমতাসীন দলের নেতা নেত্রীরা বা ক্ষমতাসীন দলের পদাধিকারীরা সেই টাকা খেয়ে নেয়। এবং কেন্দ্রীয় সরকার সেই টাকা এই জন্য বন্ধ করে দিয়েছে বলে সেটা তার উল্টো ব্লেম করছে কেন্দ্রীয় সরকারকে, যে রাজ্যের পকেট পয়সা দিতে হয়, হিসাব দিতে পারে না। একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়, যে সরকার অনুদানে ওই পার্টিকুলার কাজে কতটুকু আপনি খরচা করেছেন সেই হিসাবটা দিতে হয়। রাজ্য সরকার দেবে কোথা থেকে? সব তো ক্ষমতাসীন দলের চাকরি চুরির মতোই বাড়িও চুরি হয়েছে, এরপর তো আরও অনেক চুরি হয়েছে, তো আপনার জানেন, পাথর চুরি, বালির চুরি, মাটির চুরি, এসব নানা রকম হয়েছে। তো অনেক গরিব দুঃখী যাদের বাড়ি দরকার, তারা কিন্তু বাড়ি পায়। কিন্তু 1,10,000 টাকা ক্লাবগুলোকে দেওয়ার মতো পয়সা রাজ্য সরকারের আছে। এটা হচ্ছে ঘটনা। আমি সেই কথাই বলছি আপনাদের, যে এই জন্য আমি যেটা বলতে চাইছিলাম, এবার যেটা বলছিলাম এবার শুনুন। এতগুলো বললাম কেন, একটু জিনিসটা আপনাদের বোধগম্যে থাকবে, বুঝতে সুবিধা হবে। আর শুধু তাই নয়, এইবার যে সিভিল সার্ভিস কমিশন যখন সুপ্রিম কোর্টের চটচাপ্পর খেয়ে, লাভ খেয়ে, ভর্সনা খেয়ে, গালিগালাজ খেয়ে অবশেষে যোগ্য প্রার্থীদের তালিকা দিতে পারেনি, অযোগ্য প্রার্থীদের, মানে টেটেন প্রার্থীদের, অযোগ্য প্রার্থীদের একটা তালিকা বের করছে 1,008 জন সামথিং। কিন্তু সেটা হয়তো কমপক্ষে ওই 25-26 হাজার যারা চাকরি পেয়েছিল তাদের থেকে অন্তত আরও বেশি 10-15 হাজার হবে আমার অনুমান। এরপরে নাকি সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট একসঙ্গে বের করতে পারছে না, কারণ ঝামেলা হবে, ঝামেলা হচ্ছেও। এর মধ্যে কিছু অযোগ্য প্রার্থী বা যোগ্য প্রার্থীরা গেছে আদালতে, আমাদের চাকরি কেন যাবে, একে তাকে ধরাধরি করছে। আমি তো ভাই আপনাকে 10 লক্ষ টাকা দিয়েছিলাম, এখন আমার চাকরি চলে যাচ্ছে, তার টাকা ফেরত দিন। এসব ঘটনা ঘটছে, খেলা জমে গেছে, মজা লুটুন। দেখুন, আমরাও মজা লুটছি, আপনারাও মজা লুটুন, যে কী পরিস্থিতি হয়। আর যারা অবহেলিত, যারা বঞ্চিত, তারাও মজা লুটুন। ঈশ্বরের মা বাপকেও ছাড়বে, আর এগুলো এইভাবেই মরবে। টাকা তো আর স্বর্গে নিয়ে যেতে পারবে না, এদের টাকায় ভূতে খাবে। এবার দেখুন ব্যাপারটা কি হয়েছে। এই যে স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গে যে তালিকা প্রকাশ করেছে কদিন আগে, ওই তালিকা ঘিরে কৌতূহলপ্রবণ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ওই তালিকার শাসক দলের ঘনিষ্ঠদের নাম দেখা গিয়েছে। সত্যি তাই, ধরা তো পড়বেই। এই জন্য তালিকাটা আপনাদের দিচ্ছিল, তালিকাটা এতদিন দেওয়া হচ্ছিল না। এই জন্য অধিকাংশ এইভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছে। শিক্ষক শিক্ষিকার চাকরি পেয়েছে, গ্রুপ ডি পদে চাকরি পেয়েছে, পিওনের পদে চাকরি পেয়েছে, গ্রুপ ডি পদে পেয়েছে, গ্রুপ সি পদে পেয়েছে, কেউ বাদ যায়। আর বাদ নেই উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সারা কলকাতা ব্যাপী, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই চাকরি চুরিটা হয়েছে, মানে চাকরি বিক্রি হয়েছে।
বিধায়কের পুত্রবধূ এবং তৃণমূল কাউন্সিলরের নামও রয়েছে ওই তালিকায়। এটা মাত্র সমুদ্রের একটা শৈলচূড়া, এরকম অনেক হাজার হাজার মানুষ। অযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছে পানিহাটির তৃণমূল বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম। উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা এই সোদপুরের পরে পানিহাটি পৌরসভার অন্তর্গত পানিহাটি বিধানসভা অঞ্চলে একজন খুব প্রভাবশালী, সব দিক দিয়ে প্রভাবশালী বিধায়ক। আবার উনি পশ্চিমবঙ্গের বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, তার বৌমা শম্পা ঘোষ এইভাবেই চাকরি করছে। আর তালিকায় তার নাম আছে 1269 নম্বরে, এই শম্পা ঘোষের নাম রয়েছে, এই বিধায়কের বৌমা। আমি তার ছবি, এই বিধায়কের সঙ্গে তার বৌমার ছবি আমি দেওয়ার চেষ্টা করব। এবার তিনি যখন বিধায়ককে জিজ্ঞেস করা হয়েছে, বিধায়ক বলছে আমি তো জানি না বৌমা কোন স্কুলে চাকরি করছে বা আমার জানা, কিন্তু মিডিয়া সেটা খোঁজ পেয়ে গেছে যে কোন স্কুলে উনি চাকরি করতেন। এখনো চাকরি গেছে, মানে চাকরি ছেড়েছেন তা জানি না। অনেকে আবার আছে এরকম, একজন বোধহয় কাউন্সিলর খুব সম্ভব হবে, তার মেয়ে চাকরি পেয়েছিল, মাও পেয়েছিল, তারা মনে করছেন বোধহয় ঘর ছেড়ে পালিয়ে গেছে, লজ্জা এখন নাম বেরিয়েছে, যাক তার লজ্জাবোধটা আছে বলে পালিয়েছে ঘর ছেড়ে। আর যাদের লজ্জাবোধ নেই তারা ওই কেস কাছারি করবে বা কাঁদুনি গাইবে, বলবে যে যা প্রতিশোধমূলক কাজ করা হয়েছে, যা হয়। আর এটা জনগণ তো এখন বোকা নয়, জনগণ লাঞ্ছিত খাচ্ছে, খেয়ে জনগণ এখন শিক্ষা পেয়ে গেছে। তো এর পরিণতি কী হবে সব জনগণের হাতে। 26 সালের ভোট আছে। এবার 1269 নম্বর আছে শম্পা ঘোষের এই বিধায়কের বৌমার নাম লিস্টে, তালিকা। আর নির্মলের বড় বৌমা, এই নির্মল ঘোষের বড় বৌমা শম্পা ঘোষ কোথায় চাকরি করেন জানেন? নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তিনি কাজ করছিলেন। নৈহাটি উত্তর 24 পরগনা একটা বর্ধিষ্ণু শহর। বিধায়কের পুত্রবধূর নাম অযোগ্যদের তালিকায় চলে আসায় শোরগোল শুরু হয়ে যায়। শুরু তো হয়েছে, সে একটা নয়, যেরকম আপনি প্রচুর হাজার হাজার। এইভাবে এই নির্মল ঘোষকে যখন বিধায়ক নির্মল ঘোষকে যখন প্রশ্ন করা হলে তিনি বলেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা চলছে, আর বিশেষ কিছু বলার নেই আমার, সবটাই তো আদালতের নির্দেশে হয়েছে, আদালতেই সত্য মিথ্যা বেরিয়ে আসবে। এটা বলতে হয়, সত্য মিথ্যা তো বেরিয়ে আসবে অবশ্যই, আইন তো ছাড়বে না, তার অপরাধ পার্টিও ছাড়বে না। সম্প্রতি রাজ্য স্কুল শিক্ষা দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় শম্পাকে পানিহাটি কলেজের পরিচালন কমিটির সভাপতি করা হয়েছে। এটা আমি একটু ছেড়ে গিয়েছিলাম যে বিভিন্ন সরকারি স্কুলে বিভিন্ন পরিচালন সমিতির আত্মীয় স্বজনেরও চাকরি পেয়েছে। তারা সব হয় বিধায়ক, নয় বড় নেতা নেত্রী বা দাদা, এই সূত্রে সরকারি স্কুলগুলোতে বা কলেজগুলোতে পরিচালন সমিতির সভাপতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, মনোনীত হয়েছে। আর সেই সুযোগটা তারা নিয়েছে, তো নেবেই। তাদের স্বজন পোষণ দিতে হয়েছে, তাদের আত্মীয় স্বজনকে ভেবেও চাকরি দিয়েছে, তারা ছাড়বে না। কেউ যখন পেয়েছে ছাড়বে না, কেরিয়ার বানিয়ে দেয় সে যেভাবে হোক। অন্যের পেটে লাথ মেরে, অন্যদের চোখে জলে ভাসিয়ে দিয়ে, কাঁদিয়ে আমার অযোগ্য আত্মীয় স্বজনদের, পরিচিতদের চাকরি পাইয়ে দেওয়ার যে নীতি, সেটা গ্রহণ করা, এটা হচ্ছে নীতি। অভিশাপ অবশ্যই করবে, ডেফিনেটলি করবে। আচ্ছা, এইবার যেটা আমি বলছিলাম যে এই যে পানিহাটি কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে এই বিধায়কের বৌমা শম্পা ঘোষ, ওইভাবেই হয়েছে।
আর এ বিষয়ে আমি আরও কিছু ভিডিও আনবো, চেষ্টা করব। আর ফলে বিতর্ক আরও বেড়েছে। বিরোধীদের প্রশ্ন, প্রভাব খাটিয়ে অযোগ্য হয়েও যিনি শিক্ষিকার চাকরি পেয়েছেন, যিনি শিক্ষিকার চাকরি পেয়েছিলেন, তাতে কি করে কলেজ পরিচালনা কমিটির সভাপতি করা হলো? কি উত্তর দেবে? কোন উত্তর দেবে? কারণ উপর থেকে নিচ পর্যন্ত ঘুণে ধরে গেছে, অসৎ, দুর্নীতিতে ছেয়ে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য শিক্ষকদের তালিকার নাম রয়েছে রাজপুর সোনারপুর পৌরসভা। রাজপুর সোনারপুর বলতে দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গে। একজন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, রাজপুর সোনারপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৈলি ঘোষের নাম আছে। তিনি এইভাবে চাকরি পেয়েছেন, কাউন্সিলর। আর তিনি রাজপুরের একটি স্কুলে পড়াতেন। ঘটনার বিড়ম্বনায় পড়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও কৈলি ঘোষের দাবি তিনি যোগ্য শিক্ষক, আর যোগ্য শিক্ষক যোগ্য শিক্ষিকা। হাই স্কুলের শিক্ষক হওয়ার আগে, হাই স্কুলের শিক্ষিকা হওয়ার আগে কৈলি ঘোষ প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন। 2016 সালে চাকরি পরীক্ষা উত্তীর্ণ হয়ে প্রাথমিক স্কুল ছেড়ে হাই স্কুলে যোগ দিয়েছিলেন তিনি। এটা উনি বলছেন। মজা লুটুন, দেখতে থাকুন এরপর কি অবস্থা হয়। বাদ বাকি সব ভোটের সব নাগরিকদের হাতে। যদি তার চুটি চাটা না, দলদাস না। এবার আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, আজ সোমবার আদালতে মামলা করবে। এই একটা পথ খোলা আছে। আর এই মামলা করার পর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে 2 বিচারপতি কি বলেছেন সেটা আমি পরের ভিডিও আনার চেষ্টা করব। অযোগ্যদের তালিকার নাম দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা নিউ ব্যারাকপুর পৌরসভার উপপ্রধান স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসেরও নাম আছে। এটা উত্তর 24 পরগনা। যেটা বলছি আপনি দেখুন, এগুলো এক একটা শব্দ করা সম্ভব না, হাজার হাজার। এটা আপনার 10 থেকে 15,000 হতে পারে, এতটা নাম বলা সম্ভব না। একটা দুটো বলে দিচ্ছি আপনাদের। আপনারা ওই মানে ভাতের হাঁড়ির ভাত সেদ্ধ হয়েছে কিনা একটা ভাত দেখলে যেমন বোঝা যায়, বুঝে নেন, সেইভাবে বুঝে নেন। শনিবার তালিকা প্রকাশ হতে দেখা যায় স্বপ্না যে স্কুল পরিচালন সমিতির সভাপতি। দেখুন, পরিচালন সমিতির সভাপতি কিন্তু মা। ইনি ব্যারাকপুর, মানে উনি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং নিউ ব্যারাকপুর পৌরসভা উপপুরপ্রধান। এই স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাস চাকরি পেয়েছে। স্বপ্না বিশ্বাস সবাই একটা স্কুলের পরিচালন সমিতির সভাপতি। তাই হয়, যেটা আপনি আগে বলছেন সেটাই হয়েছে, আর সেটা হয়েছে যেটা ওই স্কুল খ্রিস্টান মিশনারি স্কুলে যেরকম হয়েছে, সেখানে কিন্তু কোনো সরকারি এমএলএ এমপি কিন্তু পরিচালন সমিতির জায়গা দেওয়া পায়। তারও কারণ আছে। তাহলে ওই পাদ্রীদের আত্মীয় স্বজনরা চাকরি পায়, বা সেই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকার আত্মীয় স্বজন চাকরি পাবে। সেই জন্য সরকারি কোনো পদাধিকারকে এইসব খ্রিস্টান মিশনারি স্কুল, বিশেষ করে চার্চ অফ নর্থ ইন্ডিয়া উত্তর ভারতীয় মণ্ডলী, বাংলা মিডিয়াম স্কুল, ইংলিশ মিডিয়াম কথা বললাম না, আমি একটাই কথা বলছি। এইসব স্কুলে কিন্তু একটা গভর্নমেন্ট ডোমিনে থাকে, তাকে পাত্তা দেওয়া হয় না, সে আসেও না। যা করবে এদের এই অটোনমাস বডি চাকরি দেবে, সরকারি কোনো হাত থাকে না। যেহেতু মিশনারি স্কুল গভর্নমেন্ট পোষিত, বা কিছু কিছু গভর্নমেন্ট পুরো গভর্নমেন্ট স্কুল হতে পারে, বাংলা মিডিয়াম, তাদের পরিচালন সমিতি ঠিক করে চাকরি কে পাবে আর কে পাবে। এখানে সরকারের কোনো ক্ষমতা নেই। এইরকম চলছে, কিছু বলার নেই। এই অন্যায়ের প্রতিকার কবে হবে জানি। আর খ্রিস্টান হলে আপনি চাকরি পাবেন, খ্রিস্টান হলে আপনি চাকরি পাবেন, যত যোগ্যতা থাকে। এখন যেসব স্কুলে দেখা যায় যে খ্রিস্টান প্রার্থী নেই, তখন বাধ্য হয়ে
কিছু অখ্রিশ্চান ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া। এইভাবেই চলছে, সাধু কেউ না। এইবার দেখুন যে এই যে পৌরসভা, ব্যারাকপুর পৌরসভার পুরপ্রধান, উপপুরপ্রধান, এই স্বপ্না বিশ্বাসের মেয়ে যে শতাব্দী বিশ্বাস, তার মা এই স্বপ্না বিশ্বাস, তিনি কিন্তু যে পরিচালন সমিতির সভাপতি, যে স্কুলের মেয়ে, সেখানেই ভূগোলের শিক্ষক, ভূগোলের শিক্ষিকা হয়ে কাজে যোগ দিয়েছিলেন। বাহ, তোবা তোবা। শাসক দলের যে মা, শাসক দলের নেত্রী এবং পুর উপপ্রধান, দমদম ব্যারাকপুরে সাংগঠনিক জেলা সভানেত্রী এবং ব্যারাকপুর উপপুরপ্রধান, এই স্বপ্না বিশ্বাস যে স্কুলের পরিচালন সমিতির সভানেত্রী, সেই স্কুলে তার মেয়েকে ভূগোলের সাবজেক্টে চাকরি পেয়ে দিয়েছে। বাহ, তোবা তোবা। এটাই তো চাই। আমাদের পশ্চিমবঙ্গের জনগণ তো এইভাবেই ভোট দেয়, সবই জানতে পারছি। এইভাবে ভোট দেয়, আর কিছু ভোট চুরিচামারি হয়। এগুলোই কিছু সমাজ বিরোধী আছে, কিছু তোলাবাজ আছে, সবই চটি চাটার দরদাস। কারণ কি সুবিধা তারা পায়, চাকরি দিতে পারছে, তোলাবাজি করে, তারা পুলিশ দেখে নেবে, এই ধরনের ঘটনা, মানে এই ধরনের ব্যাপার। এইবার মজার ব্যাপার এইটাই, বাকিগুলো আপনার বুঝেন। নিউ ব্যারাকপুর মাসুন্দা বয়েজ হাই স্কুলের ভূগোলের শিক্ষিকা এই শতাব্দীর মা স্বপ্না বিশ্বাস কি জানালেন? স্বপ্না বিশ্বাস, শতাব্দী বিশ্বাসের মা কি জানালেন? স্কুলটা একবার বলে দিই। নিউ ব্যারাকপুর মাসুন্দা বয়েজ হাই স্কুলের ভূগোলের শিক্ষিকা শতাব্দী বিশ্বাস, আর তার মা এই দণ্ডক প্রতাপশালী নেত্রী, ওনার নাম হচ্ছে স্বপ্না বিশ্বাস। তিনি কি বলছেন এটাও শুনে নেন। তিনি বলছেন যে এই বিষয়ে তিনি কিছু জানেন না। সত্যি কিছু জানেন না, জানারই কথা। আর এরাই তো জনপ্রতিনিধি, এরাই তো সমাজ সেবক সেবিকা। একবার যদি কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান হতে পারে, সারা জীবন বসে খাবে। তারপর যদি আপনি জেলা পরিষদে কোনো ভালো পদে যেতে পারেন, যেভাবে চুরিচামারি করে জিতে বা যেভাবে হোক, আর যদি মন্ত্রী হতে পারেন, যদি এমএলএ বা এমপি হতে পারে, আপনার ছেলে মেয়েদের বংশধরদের কোনো চাকরি পরীক্ষায় বসতে হবে না, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো দরকার। 14 পুরুষ বসে খাবে শিল্পার্জিত পয়সা, টাকা। তবুও কিছু কিছু জনপ্রতিনিধি কোটি কোটি টাকা আছে, তবুও তাদের ছেলে মেয়েদেরকে ডাক্তারি পড়াচ্ছে, পাস করাচ্ছে, ইঞ্জিনিয়ারিং হচ্ছে, আছে, এরকম আছে। সবাই যে বসে খাবে, কোটি কোটি টাকা ভোগ করে, তার কিছু ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, এটাই ঘটনা। এইবার দেখুন মজার ব্যাপার কিরকম। এইবার হচ্ছে আপনার যে তিনি কিছু জানেন না, আর বিরোধীদের দাবি শতাব্দী বিশ্বাস, স্বপ্না বিশ্বাসের মেয়ে, কার সুপারিশের চাকরি কিনেছিলেন তার সামনে আনা হোক। টাকা হয়তো দিতে হয়েছে পার্টি ফান্ডে, একদম বিনা পয়সায় মনে হয় নয়, তার পার্টি ফান্ডে টাকা দিতে হয়েছে, সেটা কম। বাতিল তালিকার নাম প্রকাশের পর ঘরছাড়া হিঙ্গলগঞ্জ, সেটাও সেই উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী হিঙ্গলগঞ্জ। সেখানকার তৃণমূল নেত্রী এবং তার মেয়ে, অযোগ্য শিক্ষিকাদের তালিকায় নাম রয়েছে হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ পঞ্চায়েত এলাকার তৃণমূল নেত্রী সন্ধ্যা মণ্ডলের মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলের। বুঝেছেন কথাটা? এবার ব্যাপারটা কি, এই বাসিন্দাদের দাবি, এলাকার বাসিন্দাদের দাবি যে এই সন্ধ্যা মণ্ডল স্থানীয় তৃণমূল বিধায়কের রাজনৈতিক প্রভাব খাটিয়ে
মেয়ের চাকরি করিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, ব্যাপারটা ঠিকই আছে, ঠিকই চলছে এখন পর্যন্ত। বাতিল শিক্ষকদের তালিকার নাম প্রকাশের পর তারা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। বা সন্ধ্যা মণ্ডল এবং প্রিয়াঙ্কা মণ্ডল লজ্জা ঘর ছেড়ে চলে যাচ্ছে। যাকে যে বলতে হবে লজ্জাটা আছে, আর বাকিদের তো দোকান কাটা, কোর্টে যাচ্ছে, উল্টোপাল্টা উক্তি করছে, এই আর। সন্ধ্যা মণ্ডলকে রবিবার তার গ্রামের বাড়ি যোগেশগঞ্জে, মানে হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জে, উত্তর 24 পরগনা, সেখানে পাওয়া যায়। সূত্রের খবর তিনি সোনারপুরে রয়েছেন। সোনারপুর মানে দক্ষিণ 24 পরগনা। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন বলেন, বিচার ব্যবস্থার নির্দেশ আমরা মানতে বাধ্য। এরকম কিছু কিছু ক্ষমতা এই রাজ্য সরকার আছেন, আমাদের ক্ষমতাসীন এখন যে রাজ্য সরকার, যে পশ্চিমবঙ্গের শাসন পদে আছেন, শাসনকর্তা পদে আছেন, শাসন চালক মানে শাসন করছেন, সরকারে আছেন, গভর্নমেন্টে আছেন, তাদের মধ্যে কিছু কিছু নেতা আছে একদম অসৎ নয়, তাদের বিবেক বোধ আছে, তাদের নাম কখনো আপনি দুর্নীতিগ্রস্তদের তালিকায় পাবেন, তার স্বীকার করেন। যেমন ইনি স্বীকার করলেন যে কোর্টের রায় আমরা মানতে বাধ্য। উনি কিন্তু তৃণমূল কংগ্রেসের হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতি বন ও ভূমি কর্মাধ্যক্ষ। কি নাম ওনার? সুরজিৎ বর্মন। উনি বললেন যে হ্যাঁ, বিচার ব্যবস্থার নির্দেশ আমরা মানতে বাধ্য, এইটুকু সাহস করে উনি বলেছেন। আর একজন একটু সে নামটা আমার মনে নেই, কালকে টিভিতে দেখছিলাম, তৃণমূলেরই একজন পদাধিকারী, সে একটা কিছু মনে হচ্ছে কুসুম তমলুক বিধানসভার এলাকা, তিনি কিছু ওই দলীয় বিরোধী কিছু বলে ফেলেছিলেন বলে তাকে কান ধরে উদ্বোস করাচ্ছে, সেটা টিভিতে দেখছিলেন। আসলে আপনারা দেখেছেন, সেটা আমি আর খবর করলাম না। কত করবো, কত চোরদের কথা বলবো, এত সময় কোথায়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকু আমি আশা করি। আর দয়া করে মোটামুটি আমার চ্যানেলগুলোতে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এইটুকু, বাই বাই।